কি ভাবতেছেন গল্পের শুরুতেই চর মেরেছে? হ্যাঁ, সত্যিই আমাকে চর মেরেছে। চর মারার কারণটা হচ্ছে আমি কলেজে এসে একটা ছেলেকে পিটাচ্ছি। এটা দেখে মেয়েটা আমার গালেই চর বসিয়ে দিল। কিসের জন্য মেরেছি, কেন মেরেছি এসব না জিজ্ঞেস করেই চরটা মেরে বলতে লাগলো, আপনি এই ছেলেটাকে এইভাবে মারতেছেন কেন? আর কলেজে এসে মারামারি করা বারণ, এটা আপনি জানেন না? কলেজে এসে যে মারামারি করা বারণ এটা তো আমি জানি। তার আগে আপনি বলেন, আমার গালে আপনি চর মারলেন কেন অযথা? তুমি এই ছেলেটাকে মারতেছো তাই আমি চড় মারলাম। এখন সত্যি সত্যি বলো তো কি হয়েছে? আমাকে না জিজ্ঞেস করে ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করেন, ছেলেটা বলে দিবে। আর আমাকে চর মেরেছেন, এটার প্রতিশোধ তো আমি নিব, মনে রাখেন। এই বলে আমি চলে আসলাম ওইখান থেকে। এইদিকে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করতে লাগলো, এই ছেলে তোমাকে ওই বকারি ছেলেটা মারতেছিল কেন? আমি প্রতিদিন মেয়েদের ওয়াশরুমের উপর একটু খোলা জায়গা আছে, ওইটা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম, তাই আমাকে মেরেছে উনি। আরো মারা দরকার ছিল। তোকে পুলিশে দিব আমি, দাঁড়া তুই। এইখানে আমি এক্ষুনি 999 ফোন দিয়ে তাদেরকে আমি আসতে বলতেছি। প্লিজ এমনটা করবে না, আমি আর কখনো এমন কাজ করবো না। এমনিতেই মেঘ আমাকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দিয়েছে, তার উপর আপনি আমাকে চর মেরে আবার দুইটা দাঁত নড়িয়ে দিয়েছেন। আর কোনোদিন যদি তোকে আমার সামনে পাই ওই দিন পুলিশে দিব, মনে রাখিস। যা এখান থেকে। মেয়েটা আশেপাশে তাকিয়ে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আমি তো চর খাওয়ার পর ওইখান থেকে চলে এসেছি আমার ক্লাসে। শেষ বেঞ্চে বসে আছি, এমন সময় আবিদ আর হাসান আসলো আমার কাছে এসে বলতে লাগলো, কিরে মেঘ, তুই মেয়েটার কিছু করলি না কেন? তোরা তো জানিস আমি মেয়েদের গায়ে হাত তুলি না। মেয়েটা আমাকে চর মেরেছে, এটার শাস্তি তো আমি তাকে দিব। আর ওই আকাশকে যেখান থেকে পারিস ধরে আনবি বিকেলবেলা, তখন তার বিচার করব। মেয়েদের ওয়াশরুমের উপরে উঠে তাদের দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখা, তার চোখ তো আমি উঠিয়ে নিব। হয়েছে, এখন একটু শান্ত হ। হাসান, ক্যান্টিন থেকে কয়েকটা বরফ নিয়ে আয় তো। মেঘের গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে, যা তাড়াতাড়ি নিয়ে আয়। তোরা দুইজন বসে থাক, আমি এখন যাইতাছি, এখন আসতাছি। এই বলে হাসান চলে গেল ক্যান্টিনে। এইদিকে মেঘ আর আবিদ বসে আছে টেবিলে। এমন সময় একদল মেয়ে আসলো ক্লাসরুমে। এসে দেখে মেঘ বসে আছে। তাকে দেখে বলতে লাগলো, এই তোরা দেখছিস না কিছু? আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে কোনোদিন কারো কাছে মাইর খায় নাই, আর আজকে একটা মেয়ে এসে তার গালে ঠাস করে চর মেরেছে। দেখ দেখ, গালে 5 আঙ্গুলের ছাপ বসে আছে। দেখ রিয়া, আমার সামনে থেকে চলে যা, তা না হলে কিন্তু তোর 2 গালে কখন 10 আঙ্গুলের ছাপ পড়ে যায় বোঝা যায় না। ভালোই ভালোই বলতেছি, চলে যা। স্যার আসার পর ক্লাসে ঢুকবি। যাচ্ছি যাচ্ছি, তবে তোকে যে চর মেরেছে তাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়, কি বলিস তোরা? চল তাড়াতাড়ি তাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। আমরা তো কখনোই কিছু করতে পারি নাই, আজকে ওই মেয়েটাই করছে। আমি রাগে বেঞ্চের উপর ডান হাতে একটা ঘুষি মারতেই আঙুল ফেলে রক্ত পড়তেছে। এটা দেখে আবিদ বলতে লাগলো, ধুর বেটা, ওরা এসব বলছে বলে তুই কি ওদের কথায় নাচবি নাকি? বসে থাক চুপচাপ এখানে। আবার হাত থেকে রক্ত পড়ছে, আমি ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসি আঙুলটা বেঁধে দেওয়ার জন্য। আবিদ চলে যেতে আমিও ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসলাম কলেজের পার্কিং লটে। বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। আমার হাত থেকে রক্ত পড়তেছে দেখে আমার ছোট বোন আনিকা বলতে লাগলো, আম্মু আম্মু এদিকে আসো, তাড়াতাড়ি আসো, ভাইয়ার হাত থেকে রক্ত পড়তেছে, তাড়াতাড়ি আসো। আয়েশা বেগম রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলো বাইরে। মেঘের হাত থেকে রক্ত পড়তেছে দেখে মেঘকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো সোফায়, বসিয়ে দিয়ে বলতে লাগলো, চুপচাপ এইখানে বসে থাক। আনিকা, ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, আমি চুলাটা বন্ধ করে আসতেছি। এই বলে দুইজন চলে গেল দুই দিকে। আয়েশা বেগম মেঘের পাশে বসে তার হাতের রক্তগুলো তুলা দিয়ে মুছে দিতেছে আর বলতেছে, কেন মারামারি লাগতে যাস বলতো? প্রতিদিন একটা না একটা বিচার আসবে, আর না হয় তোর কিছু হবে। কেন এমন করিস?
তোর বাবার কাছে আমাকে আর কত ছোট হতে হবে? আম্মু ধরো, আমার বোন একটা ওয়াশরুমে ঢুকলো, ছাদ থেকে একটা ছেলে উকি দিয়ে দিয়ে দেখতেছে। তখন তার ভাইয়ের কাজ কি হবে? নিশ্চয়ই তাকে মারবে আর পুলিশে দিয়ে দিবে। এই তো আনিকা ঠিক বলেছে, আমি তো তাই করেছি। কলেজের প্রত্যেকটা মেয়ে ওয়াশরুমে যায় আর একটা ছেলে প্রতিদিন তাদেরকে দেখে। আব্বুকে অনেকবার বলার পরও আব্বু তাকে কিছুই বলে না, তাই আমি আজকে তাকে মেরেছি। তা তো বুঝলাম তুমি তাকে মেরেছো, কিন্তু তোমাকে চড় মেরেছে কে এটা বলো তো। হুম। আর বলিস না, ছেলেটাকে মারার সময় কোথায় থেকে যেন একটা মেয়ে এসে না জেনে বুঝে আমার গালে চড় মেরে দিয়েছে। আমি আর মেয়েটাকে কিছু না বলে ক্লাসে চলে যাই। ভালো করেছো। এখন আম্মু তোমার হাত ব্যান্ডেজ করে দিয়েছে, যাও রুমে গিয়ে ঘুমাও। রাতে তো তোমাকে খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে যাও বন্ধু বান্ধব নিয়ে? এটা তোর জানতে হবে না আমি কোথায় যাই। আর আয়েশা বেগম আপনার জামাই আসলে তাকে ভালো করে বলে দিয়েন, কলেজের প্রিন্সিপাল হয়েছে তার শিক্ষার্থীদের একটু শাসন করতে, আর শাসন না করতে পারলে বলেন চাকরি ছেড়ে দেওয়ার জন্য। আমার জামাই কিন্তু তোর বাপ হয়, কথা বললে একটু ভালো করে বলিস। তোর আব্বু এমনিতেই তোর উপর রেগে থাকে। কলেজে তো ঠিকঠাক যাস না, সারা রাত কোথায় থাকিস? আমাকে জিজ্ঞাসা করলে আমি তাকে কিছু বলতে পারি না। তাকে বলে দিও আমি একটা কাজ পেয়েছি, ওই কাজে যাই। ওনার যদি কলেজের প্রিন্সিপালের চাকরি না ভালো লাগে তাহলে বলেন ছেড়ে দিতে, আমি কাজ করে খাওয়াবো, কালকে বেতন পাবো, ওইটা এনে আপনার জামাইয়ের হাতে দিয়ে বলবো আমিও কাজ করি। এই বলে চলে গেলাম রুমে, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। চলুন দেখে আসি কলেজে কি হচ্ছে। ধন্যবাদ তোমাকে, তুমি ওই ছেলেটাকে চড় মেরেছো। ওই ছেলেটা তো ভালোর জন্যই তোকে পিটাচ্ছিল, কিন্তু আমি এসে বাধা দিয়েছিলাম। আচ্ছা, এই ছেলেটাকে আপনি চিনেন নাকি? হুম, আমি চিনি। সে হচ্ছে প্রিন্সিপাল স্যারের ছেলে, আমাদের সাথে ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। ও আচ্ছা, সে এখন কোথায় আছে আপনি বলতে পারবেন? আমি ওনার কাছে মাপ চাইতে আসতাম। তার কাছে মাপ চাওয়ার দরকার নেই, সে কিছু মনে করে না। আজকে চড় মেরেছেন, সে এটাও ভুলে গেছে এতক্ষণে হয়তো। তবুও তার কাছে মাপ চেয়ে নিলে ভালো হতো। আচ্ছা, আমি ক্লাসে গিয়ে বলে দিব নে। তা তুমি কিসে পড়ো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও আচ্ছা, তো ক্লাসে যাও। খাদিজা চলে গেল ক্লাসে। এইদিকে আকাশ বাসায় এসে তার বাবাকে বলতে লাগলো, আব্বু, প্রিন্সিপালের ছেলে আমাকে মেরেছে। এই দেখো, আমার ঠোঁট মুখ সব জায়গা থেকে রক্ত বের হচ্ছে। তোকে মেরেছে ওই প্রিন্সিপালের ছেলের এত বড় সাহস? আজকে তো আমি ওই প্রিন্সিপাল স্যারকে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। চলো আব্বু যাই। আকাশের বাবাকে নিয়ে চলে আসলো কলেজে। আকাশের আব্বু হচ্ছে এই এলাকার এমপি। কয়েকটা গাড়ি কলেজ গেট দিয়ে প্রবেশ করতেই সবাই তাকিয়ে আছে কে এসেছে দেখার জন্য। আকাশ এবং তার আব্বু গাড়ি থেকে নেমে চলে আসলো প্রিন্সিপালের কেবিনে। এসে চেয়ারে একটা লাথি দিয়ে আকাশের আব্বু বলতে লাগলো, প্রিন্সিপাল, তোমার ছেলের এত বড় সাহস হয় কি করে আমার ছেলেকে এইভাবে রক্তাক্ত করার? দেখুন এমপি সাহেব, আমার ছেলে যেটার জন্য মেরেছে এটা যদি আমি বলি তাহলে আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আপনাকে ভালোই বলতেছি, এই কলেজ থেকে আপনার ছেলেকে নিয়ে চলে যান। আমার উপর গলা উঁচু করে কথা বলিস, তোকে আজকে এই কলেজ থেকে বের করে দিব ঘাড় ধাক্কা দিয়ে। এই বলে আকাশের আব্বু আলীর ঘাড়ে ধরে নিয়ে আসে বাইরে। সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। আকাশের আব্বু ঘাড় ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল আলীকে। এটা আবি তার হাসান দেখেছে, তাই তাড়াতাড়ি ফোন দিল মেঘকে। দুইবার রিং হতেই মেঘ ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে আবিদ বলতে লাগলো, মেঘ, আকাশ এবং তার আব্বু এসে প্রিন্সিপাল স্যারকে ঘাড় ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, তুই তাড়াতাড়ি আয়। মেঘ এটা শুনে ফোনটা কেটে দিয়ে বিছানার নিচ থেকে পিস্তলটা কোমরে গুজে বাইকটা স্টার্ট দিয়ে ফুল স্পিডে চলে আসলো কলেজের মাঠে। এমপি সাহেব, আপনি আমাকে মেরেছেন না, এটার শাস্তি আমি দেব না, এটার শাস্তি আমার ছেলে দেবে। এতদিন আমার ছেলেকে অনেক বকাঝকা করেছি, আজ আর তাকে আটকাবো না আমি। বাইকটা পার্ক করে চলে আসলাম এমপির সামনে। তার পাশ থেকে তার ছেলেকে টান দিয়ে আমার সামনে এনে দিলাম। সজোরে তার মুখ বরাবর একটা ঘুষি, নাক মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়তে লাগলো। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ছেলেকে মেরেছিস? এখনই তোকে দেখ কি করি। এই বলে এমপি যেই আমাকে মারতে যাবে এমন সময় আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে এমপির দুই পায়ে দুইটা করে 4টা গুলি করে দিলাম। এমপি সাথে সাথে ওইখানে বসে পড়ল।
এইদিকে আকাশ পালিয়ে যাইতেছে। এটা দেখে আমি আমার পিস্তলটা আকাশের মাথা বরাবর টার্গেট করে দিলাম গুলি করে, সাথে সাথে আকাশ মাটিতে পড়ে গেল। এইদিকে আব্বু আমার দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। আমি আব্বুকে নিচ থেকে উঠিয়ে বললাম, আব্বু আমি থাকতে কোনোদিন তোমার শরীরে কাউকে টাচ করতে দিব না। এমপি যেইভাবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তার বদলে তুমি এমপির গালে 2টা কষে চর মারো বলতেছি। এখন সবাই ক্লাসে যাও, এইখানে কোনো সার্কাস হচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শো দেখতেছো। আমার কথা শুনে সবাই চলে গেল ক্লাসে। এইদিকে আব্বু চলে গেল তার কেবিনে, চেয়ারে বসে আছে। এমন সময় পুলিশের গাড়ির কলেজের ভিতরে প্রবেশ করলো 3টা। মেঘের হাত থেকে পিস্তলটা নিয়ে এসে এসআই বলতে লাগলো, ইওর আন্ডার অ্যারেস্ট মেঘ। আমাদের সাথে চলো থানায়। তোমরা অ্যাম্বুলেন্সে করে লাশটা পাঠিয়ে দাও ফরেনসিক ল্যাবে। আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলো থানায়। জেলের ভিতরে বন্দি করে রেখেছে আমাকে। বেশ কিছুক্ষণ পর এসআই এবং আরও কয়েকজন এসে আমাকে উল্টো করে ঝুলিয়ে হাতে লাঠি নিয়ে আমাকে পিটাতে লাগলো। প্রায় 1 ঘন্টা পিটানোর পর এসআই বলতে লাগলো, তো কি খাইয়েছে এমন তোর শরীরে? আমরা এত মারলাম, কিছুই করতে পারলাম না তোকে। এসআইয়ের কথা শুনে আমি একটা মিচকি হাসি দিলাম। বেশ কিছুক্ষণ পর এসআই চলে গেল। আমাকে নিচে নামিয়ে দিতেই এসআইয়ের ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, এসআই কি হচ্ছে এসব? তুমি কাকে ধরে নিয়ে এসেছো? স্যার আমি প্রিন্সিপাল স্যারের ছেলেকে ধরে নিয়ে এসেছি। কেন স্যার, কি হয়েছে? আবার বলতেছো কি হয়েছে? আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং কেকের ডান হাত আমাকে ফোন দিয়ে হুমকি দিতেছে। তুমি তাকে তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে আসো, তা না হলে তোমার কি অবস্থা হবে আমি বলতে পারছি না। কিন্তু স্যার সে তো এমপির ছেলেকে খুন করেছে, তাকে ছেড়ে দিলে তো এমপি আমাদের ছাড়বে না। বেশি কথা না বলে তুমি যা বলতেছি তাই করো। আর এমপি যে কতটুকু ভালো আমি তা জানি, আর তার ছেলেকে কেন কে মেরেছে এটাও আমি ভালো করেই জানি। তাকে এখন বাড়িতে দিয়ে আসো, আমার যাতে আসতে না হয় ওইখানে। ঠিক আছে স্যার, আমি এখনই তাকে বাড়িতে দিয়ে আসতেছি। এই বলে এসআই ফোনটা কেটে দিয়ে চলে আসলো মেঘের কাছে। মেঘের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই সত্যি করে বলতো মাফিয়া কিং কেকের সাথে তোর পরিচয় কি? তার সাথে আমার কোনো পরিচয় নেই। আপনাকে ফোনে যেটা বলেছে ওইটাই করেন, তা না হলে কিন্তু আপনার ব্যবস্থা করবে মাফিয়া কিং। এসআই আর কিছু না বলে আমাকে বাহিরে নিয়ে এসে যেই গাড়িতে উঠাতে যাবে, এমন সময় আব্বু এসে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি মেঘকে নিয়ে কোথায় যাইতেছেন? কোথায় আর যাব, আপনার ছেলে বাসায় নিয়ে দিয়ে আসতেছি। আপনার ছেলে তো বেল হয়ে গিয়েছে। মানে কি বলতেছেন? আমার ছেলে বেল করিয়ে দিল কে? এত তাড়াতাড়ি? এটা আপনার ছেলেই জানে। আপনি যখন চলে এসেছেন চলেন আপনাকেও নিয়ে দিয়ে আসি বাড়িতে। এসআই আমাকে আর আব্বুকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। এইদিকে আব্বু আমাকে ধরে ধরে নিয়ে আসলো ঘরে। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম রুমে, গেঞ্জিটা খুলে বিছানায় শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আব্বু আর আম্মু আসলো। আম্মুর হাতে একটা বাটি, হয়তো ব্যথার মলম বা অন্য কিছু আছে। আমার পাশে বসে পিঠে মলমটা মালিশ করে দিতে লাগলো আম্মু। আচ্ছা আম্মু, তুমি তো মলমটা হাতে নিয়ে আসতে পারতে, এইভাবে বাটিতে করে এনেছো কেন? মলমের সাথে অন্য একটা ওষুধ মিশিয়েছি, তাই আর কি, বাটিতে করে এনেছি। আচ্ছা মেঘ, সত্যি করে বলতো তোর কাছে ওই পিস্তলটা আসলো কোথায় থেকে, আর তোকে থানা থেকে বেল করিয়ে দিল কে? আব্বু, এসব তোমাকে জানতে হবে না, সময় হলে একদিন তুমি ঠিকই জেনে যাবে। সত্যি করে বল আমার কাছে, আমি তো আর কাউকে বলে দিতেছি না। বলেছি তো, সময় হলে জেনে যাবে। আর আমি কাল থেকে বাড়িতে আসবো না, ঢাকায় চাকরি পেয়েছি, ওইখানেই থাকবো, ওইখানেই কাজ করব। তোর কাজ করার প্রয়োজন নেই, লেখাপড়া শেষ কর, এরপর চাকরি করা যাবে। আমাকে যেতে হবে আব্বু, আমি কথা দিয়ে এসেছি। তুমি ভালো করেই জানো আমি কাউকে কথা দিলে কথাটা রাখি। তুমি এত কথা বলতেছো কেন? মেয়েকে তার মতো থাকতে দাও। আব্বু, ওই এমপি যদি তোমাকে কিছু করে আমাকে জাস্ট একবার ফোন দিয়ে বলবে, ওই দিন এমপির লাশ মাটিতে কবর দিয়ে আসবো। ঠিক আছে, বলবো না, এখন তুই ঘুমা একটু। মেঘ আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। এদিকে খাদিজা দাঁড়িয়ে আছে সিআইডি অফিসে।
বেশ কিছুক্ষণ পর ইমতিয়াজ এসে চলে বলতে লাগলো, খাদিজা, কেকের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, আমাকে তো পাঠিয়েছে কলেজে কিছু, কিন্তু কে তাকে আমি চিনবই বা কি করে। তবে আজকে একটা ঘটনা ঘটে গেছে। প্রিন্সিপালের ছেলে এমপির ছেলেকে কলেজের সবার সামনে খুন করেছে। পরে পুলিশ এসে নিয়ে গেছে। আমি আসার সময় থানায় গিয়েছিলাম। পরে শুনতে পাই যে তাকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হয়েছে তুমি জিজ্ঞেস করো নাই? জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে কে এর ডান হাতকে ফোন দিয়ে মামুন স্যারকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, উনি ভয়ে থেকে ছেড়ে দিয়েছে। ধরে নাও সেই কে, যেহেতু মামুন স্যারকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, সেহেতু বোঝা যাচ্ছে প্রিন্সিপাল স্যার এর ছেলে মাফিয়া কিং কে এর সাথে কোনো না কোনোভাবে কানেকশন আছে। স্যার, এইভাবে হুট করে তো কাউকে সন্দেহ করা যায় না। আগে তার ব্যাপারে কিছু তথ্য বের করতে হবে, এরপর আমরা তাকে ধরতে পারবো। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, তাহলে আমি আমার কাজ করতেছি। তোমাকে যতটুকু বলেছি ততটুকু করো, এর বেশি করার প্রয়োজন নেই। আচ্ছা স্যার, এখন তাহলে আমি কি করবো একটু বলে দেন। তুমি প্রিন্সিপাল স্যার এর ছেলের উপর নজর রাখো, সে কোথায় কোথায় যায় আমাকে সবকিছু বলবে, আপডেট। ঠিক আছে স্যার, আমি সব কিছু বলবো। এখন তাহলে যাই আমি, আবার বাসে করে যাইতে হবে অনেকটা পথ। যাও তুমি। খাদিজা সিআইডি অফিস থেকে বের হয়ে চলে আসলো বাস কাউন্টারে। মির্জানগরের বাসে উঠে পড়লো খাদিজা। সন্ধ্যা হয়ে এসেছে। এইদিকে মেঘ বিছানায় থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো তার মায়ের কাছে। আম্মু, আমি চলে যাইতেছি, কয়েকদিন পর আবার এসে দেখা করে যাব, আর টাকাগুলো আব্বুর অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আনিকাকে কিছু এনে দিও। তুই না বললি সকালে যাবি, কিন্তু এখনই চলে যাচ্ছিস যে? কাজ আছে তাই যাইতেছি আম্মু, 15 দিন পর আবার আসবো। ঠিক মতো খাওয়া দাওয়া করিস কিন্তু তুই, আর ওষুধ খেয়ে নিস। আচ্ছা আম্মু, খেয়ে নিব না, চিন্তা করো না আমার জন্য। এই বলে আমার রুম থেকে ব্যাগ আর ফোনটা নিয়ে চলে আসলাম বাজারে। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম বাস কাউন্টারের দিকে। প্রায় 10 মিনিট পর চলে আসলাম বাস কাউন্টারে। দাঁড়িয়ে আছি বাসের জন্য। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটা বাস আমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি ওই দিকে খেয়াল না করে দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে খাদিজা নেমে পড়ল। এই দিকে ওই দিক তাকিয়ে রিক্সা খুঁজতেছে, হঠাৎ দেখতে পেল মেঘ দাঁড়িয়ে আছে বাস কাউন্টারে। মেঘকে দেখে খাদিজা তার মুখে একটা মাস্ক পরে চলে আসলো মেঘের কাছে। মেঘের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাইয়া, আপনি কি ঢাকা যাবেন? ঢাকা যাব। আমি আমার ফোনের দিকে তাকিয়ে বললাম কথাটা। ও আচ্ছা। আমার কথা শুনে খাদিজাও একটা বাসের টিকিট কেটে নিল। বেশ কিছুক্ষণ পর একটা বাস আসলো। আমি আর মেয়েটা উঠে পড়লাম বাসে। 2টা সিট ফাঁকা ছিল, তাই আমি মেয়েটাকে জানালার পাশের সিটটাতে বসতে দিয়ে আমি তার পাশে বসে পড়লাম। কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি আর গুনগুন করে গান গাইতেছি। প্রায় 1 ঘন্টা পর বাস এসে থামলো ঢাকা। আমি গাড়ি থেকে নামতেই মেয়েটাও আমার পিছু পিছু নেমে পড়ল। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিলাম একজনকে। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফুল স্পিডে একটা গাড়ি এসে আমার সামনে থামলো। আমি গাড়িতে উঠে পড়লাম। এইদিকে মেয়েটা একটা রিক্সা নিয়ে আমার গাড়িটার পিছু নিতে লাগলো, কিন্তু বেশিক্ষণ পিছু করতে পারলো না। আমার গাড়ি চলে আসলো আমার জায়গায়। বাড়ির ভিতরে প্রবেশ করতেই শাওন বলতে লাগলো, ভাই, আপনার কিছু করে নাই তো ওই এসআই? না, আমার কিছু করে নাই। তা এত আর্জেন্ট আসতে বললি যে? আসতে বলছি কারণ হচ্ছে আজকে একটা মিশন আছে। আর একটা কথা ভাই, সিআইডি অফিসাররা আমাদের পিছনে লাগছে, ওদের কি করব? বেশি কিছু করলে ধরে নিয়ে আমাদের ডেরায় আটকে রাখবি। 2-3 দিন না খাইয়ে একটা ঘরে বন্দি করে রাখবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন ওটাই হবে। আর আজকে রাতে মিশন আছে 12টার দিকে। আমাদের খবরই বলছে ওইখানে সিআইডি অফিসারও থাকতে পারে। সমস্যা নেই, এসব আমরা দেখি না। আমাদের কথা হচ্ছে শত্রুকে মারতে হবে, আমাদের এটাই কথা। আপনি একটু রেস্ট করে নেন, আমি সকল ব্যবস্থা করতেছি যাওয়ার জন্য। ঠিক আছে, যা ব্যবস্থা কর। আর এতিমখানায় কি টাকা পয়সা খাবার দেওয়া হয়েছে? না ভাই, কালকে দিব। আজকে একটু কাজ করেছি তো যাইতে পারি নাই। আমি যখন এসেছি তখন আমি দিয়ে আসবো। তোমরা কয়েকজন বাজার থেকে যা যা লাগবে সব একটা ট্রাকে করে নিয়ে চলে আসলো এখানে। সকাল হলেই আমি বেরিয়ে পড়ব। এই টনি, তোরা দুজন যা। লিস্ট দেখ, টেবিলের ওপর আছে, ওইটা নিয়ে যা। ঠিক আছে ভাই, যাইতেছি। রনি আর টনি চলে গেল। এইদিকে খাদিজা ফোন দিল তার স্যারের কাছে। এত রাতে ফোন পেয়ে রিসিভ করলো ইমতিয়াজ। কি হয়েছে খাদিজা, তুমি এত রাতে আবার ফোন দিলে যে? স্যার, আমি তো প্রিন্সিপাল স্যারের ছেলের পিছু করতে করতে চলে এসেছিলাম ঢাকা, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে
তাকে কোথায় যেন নিয়ে গেল, আমি আর খুঁজেই পেলাম না। এক কাজ করো, তাকে আর খুঁজে পাবো না আমরা। তুমি আমাদের অফিসে চলে যাও, ওইখানে সবাই আছে। আমি একটা মিশনে যাইতেছি, ওইখান থেকে ফিরে তোমাদের সাথে দেখা করব। ঠিক আছে স্যার, আসেন আপনি, আমরা অপেক্ষা রইলাম আপনার। এই বলে খাদিজা ফোনটা কেটে একটা রিক্সা নিয়ে চলে গেল সিআইডি অফিসে। রাত 11:45। মেঘ তার দলবল নিয়ে গাড়িতে বসে আছে। মেঘ তার পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলো। 12টা বাজতেই কয়েকটা গাড়ি এসে মেঘদের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো। গাড়ি থেকে নেমে পড়লো এই এলাকার এমপি আর পাতি মাস্তান। মেঘের সামনে দাঁড়িয়ে এমপির তানভীর বলতে লাগলো, কে তুই আমার পেছনে লেগেছিস কেন? এমপি সাহেব আপনি, আমি তো আপনার কথা ভুলেই গিয়েছিলাম। শুনেছি আপনি নাকি এইদিকে মেয়ে পাচার করা শুরু করে দিয়েছেন, এটা কি সত্যি নাকি মিথ্যা? আমি মেয়ে পাচার করি কি করি না এটা তুমি দেখতে এসেছো কেন? তুমি তো প্রতি মাসে আমার লোক গিয়ে টাকা দিয়ে আসে। তা তো দিয়ে আসতেই হবে তাই না, যেহেতু বড় বড় কাজ করেন আবার মেয়েও পাচার করেন। তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি টাকা দিতে রাজি আছি। তবুও তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি না। আমি আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকলে আপনি তো সেই পথ দিয়ে যাইতেই পারবেন না আমাকে না সরিয়ে দিয়ে। চলেন একটা ডিল করে নেই। আজকে আমি আপনার সব লোককে খুন করব, আর আপনার লোকগুলো দেখি আমার শরীরে একটা গুলি লাগাতে পারে নাকি। একটা গুলি লাগাতে পারলে আমি আপনার রাস্তা থেকে সরে যাব। কি হলো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতে হতো? গুলি করো। কি হলো, গুলি করো? এখনই যদি হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তাহলে তো আমাকে গুলি করার আগেই তোমরা মরে যাবে। আমার কথা শুনে এমপির সকল ছেলেপেলেরা পালাতে লাগলো। আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলাম সবার উপরে। 5 মিনিটের মধ্যে 30 জনের লাশ পড়ে গেল মাটিতে। এক পা করে সামনের দিকে হেঁটে যাইতেছি আর সিগারেট টানতেছি। এমপির কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলাম, কি হলো এমপি সাহেব, আপনার একটা ছেলে পেলেও তো আমার কোনো কিছুই করতে পারলো না। এখন তো আপনি একা আছেন এইখানে, আপনার কি অবস্থা হবে এটা কি করে বলবো বলেন তো। এই শাওন এমপি সাহেবকে আমার ল্যাপটপটা নিয়ে দে। এমপি সাহেব আপনার অ্যাকাউন্ট থেকে সকল টাকা ট্রান্সফার করে দেন, তা না হলে আপনার লাশ কিন্তু কেউ খুঁজে পাবে না। কিছুদিন আগে আপনার ছেলের কঙ্কালগুলো যে আপনার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম তা তো দেখেছেন, আপনার লাশটাও কিন্তু সেইভাবেই পাঠিয়ে দিব। প্লিজ কে আমার কোনো ক্ষতি করিস না, আমি আমার সকল টাকা তোকে দিয়ে দিতেছি, প্লিজ আমার কিছু করিস না। টাকা তো দিবি, আবার সাথে যে জমিটা রেখেছিস আশুলিয়ায় ওই জমিটা আমার নামে লিখে দে। আমি টাকা দিতেছি, আমার জমি চাইতেছো কেন আবার? জমি চাইতেছি তো অন্য কারণে, আমি ওইখানে এতিমখানা বানাবো। সো দিলে দে, আর না দিলে কিভাবে নিতে হয় আমি এটা ভালো করেই জানি। আমার কাছে তো দলিল নেই, দিব কি করে? শাওন দলিলটা নিয়ে আয়। এমপি সাহেবের জমি আর অ্যাকাউন্ট থেকে সকল টাকা ট্রান্সফার করে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আয়, আর এমপি সাহেবকে সসম্মানে মুক্তি দিয়ে দে। এমপি সাহেব আপনি কিছু দিবেন না, কে আমাদের হাতের সারেন্ডার করো, তা না হলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। গুলি করেন তো দেখি, আপনার কত বড় সাহস আমাকে গুলি করতে এসেছেন। কি হলো, গলা শুকিয়ে যাইতেছে নাকি আপনার? গুলি করেন। ইমতিয়াজ গুলি করার জন্য যেই ট্রিগারে টিপ দিয়েছে শট করে আওয়াজ হলো, কিন্তু কোনো গুলি বের হলো না। এটা দেখে মেঘ হাসতে হাসতে বলতে লাগলো, হা হা হা, দেখেছেন আপনার পিস্তলও আমাকে দেখে ভয় পেয়েছে। ভালোই বলতেছি চলে যান, না হলে বাকি 30 জনের মতো আপনারও লাশ পড়ে থাকবে এই জঙ্গলের ভিতরে। মেঘের কথা শুনে ইমতিয়াজ ভয় পেয়ে তাড়াতাড়ি তার গাড়িতে উঠে তার গাড়ি ঘুরিয়ে চলে আসলো অফিসে। তাকে এইভাবে হাঁপাতে দেখে সবাই অবাক। এদিকে মেঘ এমপিকে বলতে লাগলো, কি হলো এমপি সাহেব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা করতেছেন? আমার সময়ের অনেক দাম আছে, তাড়াতাড়ি করেন। এমপি সাহেব টাকা আর জমিটা লিখে দিয়ে তার গাড়িটা নিয়ে চলে গেল ওইখান থেকে। ওইদিকে মেঘ তার পুরো গ্যাং নিয়ে চলে আসলো তার বাসায়। মেঘ আরেকটা সিগারেট ধরিয়ে খেতে খেতে বলতে লাগলো, শাওন সকাল 7টায় আমাকে ডেকে দিবি, তোরাও ঘুমা, এখন সবাই রাত হয়েছে অনেক। আপনি ঘুমাতে চান ভাই? আমরা ঘুমাবো না। মেঘ চলে গেলেন রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ঘুম চলে আসলো। ওইদিকে ইমতিয়াজ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি এটা কিভাবে করতে পারলাম না? এত বড় সুযোগ পেয়েও আমি কেন মারতে পারলাম না? স্যার আপনি কি বলতেছেন, আমরা তো কিছুই বুঝতেছি না। আজকে আমি নিজ চোখে কে দেখেছি, গুলিও করেছি, কিন্তু গুলি বের হলো না। কি বলেন, গুলি বের হলো না? কি করে দেখি আপনার পিস্তলটা। এই বলে খাদিজা পিস্তলটা হাতে নিয়ে দেওয়ালের দিকে ঘুরিয়ে ট্রিগারে টিপ দিতেই পিস্তল থেকে গুলি বের হতে লাগলো। এটা দেখে ইমতিয়াজ কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? ওই সময় গুলি বের হলো না কেন? আমি তো ভয় পেয়েছি, কিন্তু পিস্তলও ভয় পেয়েছে।
এটা আজকে দেখলাম আমি। আগে কখনোই মিশনে গেলে এমন হয় নাই, আজকে কেন হয়েছে? স্যার, কে মাফিয়া কিং হলেও হয়তো আল্লাহ তাকে এমন কিছু শক্তি দিয়ে দিয়েছে যে তার কোনো ক্ষতি করতে পারবো না আমরা। কিন্তু তার মধ্যে এমন কি আছে? আর সে তো মানুষ খুন করে। আল্লাহ তাআলা তাকে কি এমন দিয়েছে যে তাকে আমরা চিনতে ভুল করেছি? এসব কথা বাদ দেন স্যার, এখন আপনি একটু রেস্ট করেন, আমি আপনার কেবিনে গিয়ে রেস্ট করি, কালকে দেখা হবে। হ্যাঁ, কি করা যায়? সবাই সবার কেবিনে যাও। খাদিজার কথা শুনে সবাই চলে গেল কেবিনে। এদিকে ইমতিয়াজ মানতেই পারছে না কে সামনে কেন এমনটা হলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেলো দুটো ট্রাক খাবার এসে দাঁড়িয়ে আছে। শাওন, তোর যেতে হবে না, রনি টনি আর কয়েকজন আমার সাথে আসো। ভাই, আপনাকে একা কিভাবে ছাড়ি বলেন? আমার কিছুই হবে না, রনি টনিও তো আমার সাথে আছে, আরও কয়েকজন যাইতেছে, সমস্যা নেই, তুই ঘুমা। রনি, টনি, ভাইয়ের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে শাওন ভাই, আপনি চিন্তা করবেন না, আমরা ভাইয়ের দিকে ভালোভাবে খেয়াল রাখবো, আপনি ঘুমান। ভাই চলেন এখন যাইতে হলে। চলো। এই বলে আমি চলে আসলাম গাড়িতে। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছি, রনি আমার পাশে বসে আছে। এমন সময় রনি আমাকে বলতে লাগলো, ভাই আপনি এতটুকু বয়সে কিভাবে এত বড় মাফিয়া কিং হলেন? আমি বুঝতে পারছি না। বুঝতে হবে না, তোমরা কাজ করে যাও আমার জন্য, তাহলেই হবে। শাওন ভাইকে জিজ্ঞেস করলেও শাওন ভাই কিছু বলে না, আপনিও কিছু বলেন না। রনি, এখন অতীতে যাইতে পারবো না, অতীত জানলে তুমি এইখানে কান্না করবে, তাই যেটা বলতেছি এটা করো। আগে কোনো এতিমখানায় খাবার দিবে। ভাই আজকে ভাবছিলাম এতিমখানায় না, আগে নিয়ে বস্তিগুলোতে আগে দেই, আপনি কি বলেন? দাও, সমস্যা নেই। সামনেই তো একটা বস্তি আছে, ওইটা থেকেই দেওয়া শুরু করি। মেঘ বস্তির সামনে গাড়িটা দাঁড় করিয়ে নেমে গেল বস্তি থেকে। এক এক করে সবাইকে খাবার দিতেছে মেঘ। ওইদিকে ইমতিয়াজ তার পুরো সিআইডি অফিস ফোর্স নিয়ে বেরিয়ে পড়লো কে খোঁজার উদ্দেশ্যে। গাড়ি দিয়ে খাইতেছে, এমন সময় ইমতিয়াজ দেখতে পেল মেঘকে। এটা দেখে বলতে লাগলো, ওই তো কে। ফয়সাল, গাড়িটা ঘুরিয়ে ওইখানে নিয়ে চলো তাড়াতাড়ি। ফয়সাল গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল ওইখানে। ওইদিকে মেঘ এক এক করে সবাইকে খাবার দিতেছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, স্যার, যে সকল মাফিয়া কিং তাহলে এইখানে এইভাবে সবাইকে খাবার দিতেছে কেন? কাউকে জিজ্ঞেস করি, কি বলেন? জিজ্ঞেস করো। ওই তো একটা লোক বস্তা ভরে খাবার নিয়ে আসতেছে, তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো। লোকটা খাবার নিয়ে যাওয়ার সময় খাদিজা লোকটাকে দাঁড় করিয়ে বলতে লাগলো, আচ্ছা চাচা, যে খাবার দিয়েছে ওনাকে আপনারা চিনেন নাকি? উনি তো একজন মাফিয়া কিং, তবে উনি খুব ভালো, প্রতি মাসে আমাদের জন্য খাবার দিয়ে যায়, আবার সাথে কিছু টাকাও দেয়। সরকার থেকে তো আমাদের বস্তিবাসীর জন্য কিছুই দেয় না, উনি আমাদের জন্য সব কিছু করে। ওই যে একটা হসপিটাল দেখতে পাচ্ছেন, ওইটা ওনার হসপিটাল। ওখানে বড় বড় ডাক্তাররা আসে, আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা করায়। আর আমাদেরকেই নয়, আশেপাশের যতগুলো এতিমখানা আছে সবগুলো ওনার। ওই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ওই নামেই সবগুলো এতিমখানা আছে। আচ্ছা চাচা, আপনি যান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটুকু বলার জন্য। খাদিজা, আমরা তো আগে জানতাম না সে মাফিয়া কিং হয়েও এত ভালো কাজ করতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না সে যদি ভালো কাজ করেই থাকে তাহলে সে মানুষ খুন করে কেন? স্যার, মানুষ খুন করার পিছনে হয়তো কোনো কারণ আছে যেটা আমরা জানি না, আমাদেরকে সেই কারণটা খুঁজে বের করতে হবে স্যার। ওই কারণ খুঁজে বের করতে করতে ততদিনেই আমরা বুড়ো হয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আজকেই আমি গ্রামে যাব, ওইখানে গিয়ে প্রিন্সিপাল স্যার এবং তার পুরো পরিবারকে জিজ্ঞেস করব সে কে আর কি কাজ করে। তাই করো, যাও তুমি, আমরা এই দিকটা দেখব। এই বলে সবাই চলে আসলো অফিসে। খাদিজা আবারও গ্রামের দিকে রওনা দিল। এইদিকে মেঘ তার সকল কাজ করে চলে আসলো তার বাসায়। কাজ শেষ করে এসে বসে আছে, এমন সময় সায়নকে দেখে বলতে লাগলো, কিরে শাওন, তোকে সকালেও দেখে গেলাম চিন্তিত, এখনো চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? ভাই, আমার ছোট বোনের বিয়ে ভেঙে গেছে, এখন সে আত্মহত্যা করার চেষ্টা করতেছে। বিয়ে ভেঙে গেল কেন? কোনো কারণ আছে কি? ওরা আমাদের কাছে 20 লক্ষ টাকা আর একটা বাড়ি চেয়েছিল। আমরা বলেছি যে আস্তে আস্তে দিব, কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না। ওরা ওদের ছেলেকে নিয়ে বিয়ের আসর থেকে চলে গেছে। তোর দুলাভাইয়ের বাড়ির ঠিকানা দে। আপনি বাড়ির ঠিকানা দিয়ে কি করবেন? দিতে বলেছি, দে। তাজিম বিলা। এইখানে থাক, রনি টনি বাকি সবাই আমাদের সমস্যা, গাড়ি নিয়ে আসো আমার সাথে। ভাই আপনি যাইয়েন না। তুই থাক এইখানে, আমি আসতেছি কিছুক্ষণ পর তোর বোনের বিয়ে দিয়ে। এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম।
শাওন বোন দুলাভাইয়ের বাড়িতে। 25 মিনিট পর শাওনের দুলাভাইয়ের বাড়িতে সারিবদ্ধভাবে গাড়ি ঢুকতে লাগলো। প্রত্যেকটা গাড়িতে কে এর স্টিকার লাগানো। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। গাড়ি থেকে বের হয়ে মেঘ বাড়ির ভিতরে প্রবেশ করতেই ছেলের মা বলতে লাগলো, কে আপনি এখানে? আমি এইখানে। তা শুনলাম মেয়ের পরিবারে 20 লক্ষ টাকার একটা বাড়ি দাবি করেছো। না, আমরা কিছুই দাবি করি নাই। না দাবি করলে মেয়েটা তো এখন তোমার বাসায় থাকতো, তাই না? আর তোমার বাড়ি থেকে মনে হচ্ছে তুমি এই বাসায় ভাড়া করে থাকো। আর তুমি কিনা মেয়ের বাড়ি থেকে এত কিছু চাইছো। বিয়ের পর তো সবকিছু তাদেরই থাকবে, তাই আর কি চাইছিলাম। বাহ, বেশ ভালো। এখন মেইন কথায় আসা যাক। আপনার ছেলেকে যদি 10 মিনিটের মধ্যে ওই মেয়ের সাথে বিয়ে না দেন, তাহলে আপনার ছেলেকে পরপারে পাঠিয়ে দিব। আর যদি কোনো দিন শুনি মেয়েকে নির্যাতন করেছেন, তাহলে আপনি এবং আপনার ছেলে দুইজনকেই পাঠিয়ে দিব পরপারে। যা চাইছেন তা দেওয়া হবে। মেয়ের যাতে কোনো দিন কষ্ট না পাই, এটা মনে রাখবেন। আজকে গেলাম, তাহলে 10 মিনিট পর যাতে শুনতে পাই বিয়ে হয়েছে। ঠিক আছে, আমি নিজে ফোন দিয়ে বলবো যে তাদের বিয়ে দিয়েছি। এখন তাহলে আমি যাই। এই বলে গাড়ি করে চলে আসলাম আবার বাসায়। 10 মিনিট পর শুনতে পেলাম তাদের বিয়েটা হয়ে গেছে। দেখতে দেখতে ঢাকায় 10 দিন থেকে আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে উঠে পড়তেই কোথায় থেকে যেন একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসে পড়ল আর বলতে লাগলো, দ্য মাফিয়া কিং কে কেমন আছেন? আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কথাটা কাকে বলেছে। আমি বুঝতে পারছি কথাটা যে আমাকে বলেছে। তাই আমি না বোঝার ভান ধরে বলতে লাগলাম, আপু, আশেপাশে তো কাউকে দেখতেছি না, আপনি কাকে মাফিয়া কিং বলতেছেন? এই যে মিস্টার, বাহানা করতে হবে না, আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। সো বেশি কথা বলো না, আমি যা যা প্রশ্ন করব তাই উত্তর দেবে, ওকে? জি করেন। তাহলে কি প্রশ্ন করবেন আমিও শুনি। আপনি কি প্রশ্ন করতে পারেন? তা এই খারাপ জগতে কতদিন ধরে আছেন? মিথ্যে বলে এটা দেখেছেন তো গুলি করে এইখান থেকেই চলে যাব। মেয়েটার হাতের দিকে তাকিয়ে দেখি তার হাতে একটা পিস্তল। একটা দেখে বলতে লাগলাম, আমি মাফিয়া জগতে আছি প্রায় 5 বছর ধরে। আপনিও ঢুকতে চান না কি? ঢুকতে চাইলে বলেন, আমি আমার বসের সাথে কথা বলতেছি। মানে আপনি মাফিয়া কিং কে না? আমি মাফিয়া কিং কে হতে যাব কেন? আমি তো তার বাম হাত মেয়ে। আপনি হয়তো আমার বসকে আগে কখনোই দেখেন নাই, আর দেখবেন বা কি করে? আমার বসকে এখনো পর্যন্ত আমি নিজেই দেখি নাই। সত্যি করে বলেন, আপনি মাফিয়া কিং কে না, তাই না? আপনি মিথ্যে বলছেন আমার কাছে। আমি মাফিয়া কিং কে হলে এইভাবে চলাফেরা করতে যাব কেন? আমার আগে পিছে কম করে হলেও 20টা গাড়ি থাকবে। প্রধানমন্ত্রীর চাইতে ও মাফিয়া কিং কে এর পাওয়ার বেশি। তা তো জানি। আচ্ছা, আপনার বস কে? একটা ফোন দিয়ে বলবেন আপনার সাথে দেখা করতে। আমিও আপনার বসের সাথে দেখা করতে চাই। আমি পারবো না। আমি নাম্বার দিতেছি, আপনি কথা বলে নেন। 01078427। এটা হচ্ছে আমার বসের নাম্বার, আপনি কথা বলে নিয়েন। কিন্তু এটা তো বাংলাদেশে কোনো নাম্বার না, ফোন দিলে যাবে না কি কল? যাবে। আমিও তো প্রতিদিন কথা বলি কাজের বিষয়ে। আপনি ফোন দিলে বস অবশ্যই ফোন রিসিভ করবে। এখন তাহলে আমি যাই, আমার গ্রামে চলে এসেছি। ঠিক আছে, যান তাহলে। মেঘ গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর তার মেঘ চলে আসলো আর তার বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে আকাশ, তুই আসবি, আমাকে জানাবি না? আমাকে জানালে তো আমি তোর জন্য কিছু রান্না করতে পারতাম। আমি জানি তো, এর জন্যই তো ফোন দিয়ে জানাই নাই। তোমাদের জন্য শপিং করে এনেছি, চলো সবাইকে দিয়ে দিই। তোর আব্বু আসুক, এরপর না হয় দিবি। আমি তোর জন্য ততক্ষণে কিছু রান্না করে আনি। রান্না করতে হবে না, যা রান্না করেছো এগুলো খাবো। আনিকা কোথায়, তারগুলো দিয়ে আসি। দেখ, রুমে শুয়ে শুয়ে ফোন টিপতেছে হয়তো, আর কি করবে। আমি চলে আসলাম। আনিকার রুমে এসে দেখি আনিকা শুয়ে আছে বিছানায়। আমাকে দেখে বিছানা থেকে উঠে জড়িয়ে ধরে বলতে লাগলো, ইয়াহু ভাইয়া, তুমি চলে এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই নে, তোর জন্য কিছু জিনিস এনেছি, এইগুলো দেখে বলতো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে এইগুলো, তোমাকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া। আমার জন্য এত
এতগুলো গিফট আনার জন্য। এইগুলো এখন রেখে দে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর আব্বু কোথায় গেছে রে? এসআই এসেছিল, উনি আব্বুকে নিয়ে গেছে কিসের জন্য যেন। ও আচ্ছা, বাইকের চাবিটা কোথায়? তুমি সব সময় সেইখানে রাখো, ওইখানে রাখো। আমি আর কিছু না বলে বাইকের চাবিটা নিয়ে চলে আসলাম থানায়। এসে দেখে আব্বুকে একটা চেয়ারে বসিয়ে রেখে কি যেন বলতেছে এসআই। আমি যেতে এসআই আমাকে দেখে বলতে লাগলো, ভিতরে আসো, ভিতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা এসআই, আমার আব্বুকে এইখানে নিয়ে আসার কারণ কি? আমার আব্বু কি করেছে আপনাকে? তোমার আব্বু তো কিছু করে নাই, করেছো তো তুমি। 10 দিন আগে ঢাকার এমপির 30 জন লোককে খুন করেছো। এটা তো সিআইডি অফিসার ইমতিয়াজ আহমেদের সামনেই আমি খুন করেছি। ইমতিয়াজ আহমেদ আমাকে গুলি করতে চেয়েছিল, কিন্তু ওনার পিস্তল থেকে বুলেট বের হয় নাই। তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। তোমার বাবা মেঘকে জেলের ভিতরে ভরে রাখো, একটু পর তাকে দেখতেছি। এসআই আগে ফোনটা তো রিসিভ করেন। এটা বলতেই এসআইয়ের ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওই পাশ থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো, এসআই, তোমাকে ওই থানা থেকে ট্রান্সফার করা হয়েছে। আর তুমি কাকে বারবার জেলের ভিতরে নিয়ে আসতেছো? তুমি জানো সে চাইলে তোমাকে ওইখানে খুন করতে পারে। স্যার, আপনি দেশের প্রধানমন্ত্রী হও এমন কথা কিভাবে বলতেছেন? এমন কথা বলতেছি, এর কারণ তুমি কিছুই জানো না। 1 বছর তো হয় নাই চাকরিতে ঢুকেছো, ঢুকেই কে এর সাথে পাঙ্গা নিতেছো। সরি স্যার, আমাকে টানা সফর করাবেন না। আমি আর কখনোই কাউকে ধরে আনবো না। মনে যেন থাকে, তাড়াতাড়ি তাকে ছেড়ে দাও, আর যাতে কোনো দিন আমাকে ফোন করতে না হয় তোমার নম্বরে। স্যার, আর ফোন করতে হবে না, আপনার আমি সব কিছু সামলে নেব। হাবিলদার, মেঘকে ছেড়ে দাও। আর প্রিন্সিপাল স্যার, আমাকে মাফ করবেন আপনাকে বারবার থানায় আনার জন্য। মাপ চাইতে হবে না মেঘ, এখন যাই আমরা। এসআই, আমার পিস্তলটা দিয়ে দেন। ওইটা আপনার সরকারি পিস্তল না যে বুলেট খরচ করলে হিসাব দিতে হবে। ওইটা হচ্ছে আমার বানানো পিস্তল। আর একটা কথা বলি, আপনাকে মন দিয়ে শোনেন। আপনার বেতন কত? সর্বোচ্চ 50,000। আর আমার একজন লোকের বেতন প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা। আমার হয়ে 2486 জন কাজ করে। এখন ধরে নেন আমি কত টাকার মালিক আর আমার পাওয়ার কতটুকু হতে পারে। বসে বসে চিন্তা করেন। আব্বু চলো এখন যাই আমরা। চলো। আমি আর আব্বু বাইকে বসে পড়লাম। বাইক চালাচ্ছি আমি। বেশ কিছু দূর যেতে আব্বু বলতে লাগলো, আচ্ছা মেঘ, সত্যি করে বলো তো, তুমি কি এমন কাজ করিস যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী ফোন দিতে ছাড়তে বলে? আব্বু, তোমার ছেলে খারাপ কাজ করে না, তোমার ছেলে ভালো কাজ করে, বুঝেছো? একদিন তুমি খুব গর্ব করে বলবে এটা আমার ছেলে। এই সব বলতে বলতে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে সোজা খাবার টেবিলে বসে পড়লাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তাড়াতাড়ি। বস, একটু তোর আব্বু আসুক, একসাথে না হয় খাবার খাবো সবাই। ঠিক আছে আম্মু, আব্বু আসুক তাহলে। মেঘ ওয়েট করতে লাগলো তার আব্বুর জন্য। বেশ কিছুক্ষণ পর তার আব্বু আসতে মেঘ সবার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় আনিকা বড় 2টা ব্যাগ নিয়ে আসলো। আব্বু, আম্মু, এই নাও তোমাদের দুজনের ব্যাগ। কি এনেছে? আর কি আছে এটার ভিতর? খুলেই দেখো, ভালো জিনিস আছে। আলী খুলতেই দেখতে পেল কয়েক পিস সুন্দর পাঞ্জাবি, শার্ট আর লুঙ্গি আছে। এটা দেখে আলী বলতে লাগলো, মেঘ, এই কাপড়গুলো দেখে তো মনে হচ্ছে অনেক দামি কাপড়। এইখানে কত টাকার কাপড় এনেছিস? আব্বু, তুমি টাকার দিকে দেখো কেন? তোমাকে এনে দিয়েছি, পরবা। আর এই বক্সগুলোতে যত কাপড় আছে সব কাপড় মোট মিলিয়ে 5,30,000 টাকার কাপড় আছে। কি বলতেছিস? এ তো দামি কাপড়, আমি পরবো না। যা, তাড়াতাড়ি ফেরত দিয়ে আয়। 5,30,000 টাকা দিয়ে আমি সুন্দরভাবে 1 বছর চালিয়ে নিয়ে যাইতে পারবো। তা তো পারবেই। পুরো মাস জুড়ে শুধু ডিম আর কাঁচা সবজি, মুরগি বা গরুর মাংস তো আনো না কখনোই। এত টাকা বেতন পাও। মেঘ, তোর বুঝতে হবে, অনিকা বড় হইতেছে, তাকে বিয়ে দিতে হবে। কত খরচ হবে জানিস? তোমাকে তো কখনোই বলি নাই যে আনিকার বিয়ে নিয়ে চিন্তা করতে। আনিকাকে ভালো জায়গায় বিয়ে দিব। আনিকা খুব সুখে থাকবে। আনিকা রুমে যা, গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে। আর আব্বু আম্মু, তোমাদের যা দিয়েছি কালকে যেন তোমাদের পড়তে দেখি। আর আব্বু, তুমি সকালেই কালো পাঞ্জাবিটা পরে কলেজে যাবে। ঠিক আছে, যাবো নে, তুইও গিয়ে ঘুমিয়ে পর, রাত অনেক হয়েছে। মেঘ আর কিছু না বলে চলে গেল রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ঘুম চলে আসলো। এক ঘুমেই পরের দিন সকাল 10টা।
মেঘ ঘুমিয়ে আছে এটা দেখে তার আম্মু ডাক দিয়ে বলতে লাগলো, কি রে মেঘ, আর কত ঘুমাবি? সকাল 10টা বেজে গেছে। আম্মু যাও তো, এখন আমাকে বিরক্ত করো না, আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। ঘুমা তাহলে, আমি তোর খালার বাসা থেকে আসতেছি। তোর খালা নাকি আমাদের এলাকায় বাসা ভাড়া নিয়েছে। ও আচ্ছা, যাও তাহলে তুমি। মেঘ আবারও ঘুমিয়ে পড়লো। এদিকে আদিল আর হাসান বসে আছে কলেজে মাঠে। এমন সময় আদিল হাসানকে বলতে লাগলো, আচ্ছা হাসান, মেঘ আসতেছে না কেন রে? তাকে ফোন দিলেও ফোন রিসিভ করে না, সে কোথায় গেছে জানিস না তুই কিছু? তুই আমি জানলে কি বসে আছি এইখানে। চল আজকে ক্লাস করব না, আজকে মেঘদের বাসা থেকে ঘুরে আসি, সে কেন কলেজে আসতেছে না এটা জিজ্ঞাসা করব। চল। দুইজনের যেই ভাবা সেই কাজ। দুইজন চলে আসলো পার্কিং লটে। এসে তাদের বাইকগুলো নিয়ে রওনা দিল মেঘের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে দুইজন চলে গেল। মেঘ কলিং বেল দিতেই আনিকা এসে দরজা খুলে দিল। আরে হাসান ভাইয়া আর আদিল ভাইয়া, আপনারা কি সময় এখানে? হুম আনিকা, তা মেঘ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ভাইয়া তো ঘুমোচ্ছে রুমে। আপনারা যান, আমি আপনাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসি। কফি বানাতে হবে না, আমাদের জন্য এক গ্লাস পানি দিয়ে আসো উপরে। এই বলে হাসান আর আদিল চলে গেল মেঘের রুমে। বিছানায় শুয়ে আছে মেঘ। এমন সময় আদিল মেঘের কোমরে দিল সজোরে লাথি। মেঘ উল্টে গিয়ে পড়লো মাটিতে আর চিৎকার করতে লাগলো, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, কে আমাকে লাথি মারলো রে? শালা, আজকে 10 দিন ধরে কলেজে যাইতেছিস না তুই, ফোন দিলেও ফোনটাও রিসিভ করতেছিস না, কি হয়েছে তোর? ও সরি রে দোস্ত, আমার সিম কার্ডটা খুলে রেখে দিয়েছিলাম, তাই আর কি। তুই যে ফোন দিয়েছিস বুঝতে পারি যাই না। তাই 10 দিন কোথায় ছিলি সেটা আগে বল, এরপর তোর সাথে কথা বলতেছি। ঢাকা গিয়েছিলাম, কিন্তু কাজ ছিল তো, তাই আর কি। তা আজকে কলেজে যাবি না নাকি? না, কলেজে যাব না, চল আজকে ঘুরে আসি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার তোরা দিবি সারপ্রাইজ? আমরা দিব সারপ্রাইজ, তবে সারপ্রাইজ পেয়ে আবার অজ্ঞান হয়ে যাস না যেন তুই। আরে না বেটা, অজ্ঞান হব কেন? আমি হচ্ছি উত্তম পুরুষ, মেয়ে মানুষের মতো নাকি যে তেলাপোকা দেখলে অজ্ঞান হয়ে যাব? বাবা, তুই তো দেখতেছি বেশ ভালো কথা শিখে গেছিস। যা আগে ফ্রেশ হয়ে আয়, এরপর না হয় কথা বলতেছি। তোরা 2 মিনিট বস, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়। মেঘ চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে আদিল আর হাসানকে নিয়ে চলে আসলো নিচে। আনিকে বলে তিনি জন চলে গেল বাইরে, নদীর পাড়ে বসে আছে। এমন সময় আদিল বলতে লাগলো, মেঘ, আমি একটা মাফিয়ার সাথে কাজ করব, তার গ্যাংয়ের সাথে কথা বলছি, সে অনেক ভালো। কি বলিস? তুই এসব মাফিয়াদের সাথে কাজ করবি? আর তুই বলেছিস সে ভালো, তা কোন মাফিয়া কিংয়ের কথা বলতেছিস? মাফিয়া কিংকে, যাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, সে গরিব মানুষেরদের অনেক সাহায্য করে। ও আচ্ছা, তো ঢোক, সাথে হাসানকেও নিয়ে নে। আমার তো চাকরি হয়েছে, আমি চাকরি করব। চাকরি বাদ দিয়ে আমার সাথে আয়, মাসে 1 লাখ টাকা করে বেতন। না রে, তোরাই যা, আমার অল্প টাকা দিয়ে চলবে। আর যদি না চলে তাহলে তোদের বলবো। ঠিক আছে, তাহলে আমরা কাল থেকে জয়েন করব। আমার অনেক দিনের ইচ্ছা নিজ চোখে মাফিয়া কিংকে তাকে দেখার। আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে, আমিন। তা কাজ যখন পেয়েছিস একটা ট্রিট দে। আমি তো সকালে কিছুই খাই নাই, আজকে তোরা 2 জন আমাকে খাওয়াবি। ঠিক আছে, আজকে তোকে পুরো রেস্টুরেন্টের জিনিস খাইয়ে দিব, যত টাকাই লাগুক না কেন। চল আজকে। মেঘ, আদিল, হাসান 3 জন চলে আসলো রেস্টুরেন্টে। সকল কিছু অর্ডার দিয়ে দিল। 3 জন মিলে সবগুলো খাবার খেয়ে বসে রইল। এমন সময় আদিল তার পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নেই। এটা দেখে আদিল মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘের বুঝতে বাকি নেই যে আদিল তার মানি ব্যাগ আনে নাই। এটা দেখে মেঘ বলতে লাগলো, তোরা 2 জন বস এইখানে, আমি বিলটা দিয়ে আসতেছি। মেঘ, তোরা বসে কোল্ড ড্রিঙ্কস খা, আমি বাসা থেকে মানি ব্যাগটা আনবো গিয়ে, তোর বিল দিতে হবে না। সমস্যা নেই, এটা ধরে নিতে পারিস, আমি ট্রিট দিয়েছি, তোরা না হয় অন্য দিন দিবি আমাকে। ঠিক আছে, চল তাহলে আর একটু ঘোরাঘুরি করে আসি। চল। 3 জন বাইক দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেল অন্য একটা গ্রামে। কাঁচা মাটির রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাইতেছে। এমন সময় মেঘ দেখতে পেল একটা লোক আরেকটা লোককে খুন করতেছে। এটা দেখে মেঘ তার কোমর দেখে গুলি করে দিল ওই লোকটার হাতে। পিস্তলটা মাটিতে পড়তেই মেঘ চলে গেল ওইখানে। লোকগুলোর সামনে দাঁড়াতেই একজন বলে উঠল, এই বাঁচতে চাইলে পালা, না হলে এইখানেই মর তোরা। মাফিয়া কিং চলে এসেছে, তাড়াতাড়ি পালা। এটা বলেই সবাই পালিয়ে গেল। এইদিকে মেঘ লোকটাকে মাটি থেকে উঠিয়ে বলতে লাগলো, ভাই কি হয়েছে? সে আপনাকে মারতে চাইছিল কেন?
ওরা আমাকে মেরে আমার সকল টাকা পয়সা নিয়ে যেতে এসেছিল। ওইগুলো আমি আমার মেয়ের জন্য জমিয়ে রাখছিলাম, আজকে ব্যাংক থেকে তুলে আনলাম। ও আচ্ছা, চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আদিল, হাসান, তোরা ও আয় আমার পিছু পিছু। এই বলে লোকটাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলে আসলাম তার বাসায়। লোকটাকে নামিয়ে দিয়ে বাইকটা ঘুরিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এইদিকে আদিল বলতে লাগলো, আচ্ছা মেঘ, তোকে দেখে ওই লোকটা এগুলো বললো কেন? মাফিয়া কিংকে সে পড়েছে, বাঁচতে চায়, পালা। আরে আমি জানবো কি করে? আমি তো মারামারি করি। ওই তো দেখলি না আকাশকে খুন করলাম। ওরা মনে করেছে আমি হয়তো মাফিয়া কিং কে, তাই এসব বলে ভয় পালিয়ে গেছে। ও আচ্ছা, তা তুই কি বাসায় চলে যাবি, নাকি আরো কিছুক্ষণ আমাদের সাথে ঘোরাঘুরি করবি? আর ঘোরাঘুরি করতে মন চাইতেছে না রে, আমি বাসায় চলে যাই, তোরা ঘোরাঘুরি কর। আর কালকে তো ঢাকা চলে যাবি, যাওয়ার সময় আমার সাথে দেখা করিস। ঠিক আছে বন্ধু, যা তাহলে। মেঘ আর কিছু না বলে চলে আসলো এখান থেকে বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি ওই দিন আমার গালে চর মেরে আবার আজকে আমার বাসায় এসেছো। তোমাকে তো আমি... আরে মেঘ, তুই মারতেছিস কেন খাদিজাকে? সে কি এখনো ছোট নাকি যে তুই তাকে মারছিস? আম্মু, তুমি জানো না এই মেয়েটাই ওই দিন আমাকে কলেজে চর মেরেছে। সেই মেয়ে দেখে তাকে কিছু করি নাই। ছেলে হলে ওইখানে তাকে মাথার উপর তুলে আছাড় মারতাম। খালামণি, আমি কি জানতাম নাকি সে কিসের জন্য মারামারি করছিল? আমি না জেনেই তাকে চড় মেরেছি, তাই বলে সে আমাকে এখন... থাক মা, কান্না করতে হবে না। মেঘ, তুই তোর রুমে যা। খাদিজা, তুই আনিকার রুমে যা। ঠিক আছে খালামণি। মেঘ চলে গেল তার রুমে। এদিকে খাদিজা চলে গেল আনিকার রুমে। খাদিজা পায়ের ওপর পা তুলে বসে আছে। এমন সময় আনিকা বলে উঠল, এই যে আমার রুমে এসে এভাবে পায়ের ওপর পা তুলে একমাত্র ভাইয়া বসতে পারে, আর কেউ না। পা নামাও, তাড়াতাড়ি পা নামাও। এই যে ধানি লঙ্কা, আমি এই বাড়ির বউ, সো আমার সাথে গলার নামিয়ে কথা বলবে, না হলে বিয়ে দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িটা আমার বাড়ি। এই বাড়িতে আমি যতদিন থাকবো ততদিন শুধু আমিই রাজত্ব করব, অন্য কাউকে রাজত্ব করার জন্য আনবো না। আর আনলেও সে আমার কথা মতো চলতে হবে। তাড়াতাড়ি পা নামাও বলতেছি না। নামাচ্ছি, এভাবে বলার কি আছে? হ্যাঁ। খাদিজা পা নামিয়ে বসে পড়ল। এদিকে আনিকা আবারও ফোন গেম খেলে ব্যস্ত হয়ে পড়ল। এইদিকে খাদিজা আনিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আনিকা, তোমার ভাইকে একজন মাফিয়া? ভাইয়া মাফিয়া হতে যাবে কেন? ভাইয়া তো এর চাইতেও বড় কিছু। ওইতে একটা লাগেজ দেখতে পারতেছ তো, ওর ভেতরে শুধুমাত্র আমার জন্য 10 লক্ষ টাকার জিনিস আনছে। আব্বু আম্মুর জন্য ও 10 লক্ষ টাকার জিনিস আনছে। তোমার ভাইয়া এত টাকা পেলো কোথায় থেকে? চুরি করে নাকি? এই মেয়ে, এই আমার ভাইয়ার নামে আজে বাজে বকলে কিন্তু মুখে টেপ লাগিয়ে দিব, তখন কথা বলতে পারবেই না। আমি আর এই বাড়িতে আসবো না। তোমার মতো একদম টনি ডাঙ্গা থাকলে এই বাড়িতে কখনোই আমার জায়গা হবে না। আমি বুঝতে পেরেছি। যেহেতু বুঝেই গেছো, তাহলে এত কথা বলতেছো কেন শুনি? চুপচাপ বসো থাকো, আর না হয় তোমার ফোন টিপো। ওকে? এই বলে আনিকা আবার বসে পড়লো গেম খেলায়। এদিকে মেঘ তার রুমে বসে ফোন দিল শাওনকে। কয়েকবার রিং হতেই শাওন ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভাই, নতুন দুইজনকে আমাদের গ্রুপে নিয়েছি। ওরা দুইজন বেশ ভালোই। একজন হ্যাকিং জানে, আর একজন তো একাই 10 জনকে মারতে পারে, ঠিক আপনার মতো। ছেলে দুইটার নাম হচ্ছে আদিল আর হাসান, তাই না? জি ভাই, ওরাই দুইজন। কিন্তু আপনি নাম জানলেন কি করে? ওরা দুইজন আমার বন্ধু, আর আমি নাম জানবো না। ওদেরকে দেখে শুনে রাখিস, যদি কোনো মিশন থাকে আমাকে ফোন দিবি সাথে সাথে। আচ্ছা ভাই, রাখলাম তাহলে এখন। রাখ। রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। এদিকে মেঘের ঘুম আসতেছে না দেখে মেঘ চলে গেল ছাদে। দোলনায় বসে বসে দোল খাচ্ছে। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি খাদিজা। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? সরি, আমি কারোর সাথে দেখা করি না। আর আপনি তো মেয়ে মানুষ, আপনার সাথে আরও আগে দেখা করব না।
আপনি আমার নাম্বার পেলেন কোথায় থেকে? বাসে করে আসার সময় আপনার ডান হাতে মেঘের কাছ থেকে ফোনটা নিয়েছে। ভালো করেছো। এখন রাখি তাহলে, বাই। বাই। মেঘ দোল নেয় দোল খাইতে খাইতে কখন যে ঘুমিয়ে আছে খেয়াল নেই। সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি রে মেঘ, তুই এখানে এসে ঘুমিয়েছিলি কেন? রাতে ঘুম আসছিল না, তাই আর কি এইখানে এসে শুয়েছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না আম্মু। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি তোর জন্য। ঠিক আছে আম্মু, খাবার রেডি করো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। আয়। আয়েশা বেগম চলে যেতেই মেঘ ওইখান থেকে চলে আসলো। তার রুমে ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। এমন সময় কলিং বেল বেজে উঠলো। তোমরা খাও, আমি দেখে আসতেছি কে এসেছে। যাও দেখো কে এসেছে এই সকালবেলা। মেঘ খাবার খাচ্ছে। এমন সময় আদিল আর রাহুল ঘরে প্রবেশ করলো। দুইজনকে দেখে মেঘ বলতে লাগলো, কিরে তোরা চলে যাচ্ছিস নাকি? চলে যাইতেছি রে। দোয়া করিস যাতে আমাদের স্বপ্নটা পূরণ হয়। দোয়া করি, তোদের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। যা তাহলে এখন। গেলাম। দুইজন বিদায় নিয়ে চলে গেল বাস কাউন্টারে। দুইটা টিকিট কেটে নিল বাসের। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাস আসলো। দুইজন বাসে উঠে পড়লো। এদিকে মেঘ শাওনকে ফোন দিয়ে বলে দিল যে তারা চলে যাইতেছে। মেঘ তার রুমে শুয়ে শুয়ে গান শুনতেছে। চলেন দেখে আসি খাদিজাদের কি অবস্থা। খাদিজা, আমরা তো কোনো প্রমাণ পাচ্ছি না যে মাফিয়া কিং কে ধরতে পারবো। যা করার তোমাকেই করতে হবে। স্যার, এইখানে যেহেতু প্রধানমন্ত্রী আসতেছে না, সেইখানে আমরা তো সামান্য সিআইডি অফিসার। ওদের উপর যদি এখন হামলা করি, ওরা মরবে না, আমরা মরবো। আমি শুনেছি যে মাফিয়া কিং কে এর সামনে দাঁড়ালেই বড় বড় গুন্ডা হোক বা অন্য মাফিয়া তাদের পা কাঁপাকাঁপি শুরু করে। কোনোভাবেই বলা যাবে না যে আমার পাও ওই সময় কাঁপাকাঁপি করছিল। স্যার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? বলো কি প্রশ্ন? স্যার, ওই সময় কি আপনার পাও কাঁপাকাঁপি শুরু করেছিল? না মানে খাদিজা? স্যার বলতে হবে না, বুঝে গেছে। তাকে ধরা বাদ দিয়ে চলেন আমরা আমাদের কাজ করি। তাকে আমরা ধরতে পারবো না এটা জানি, তবে তাকে তো সাহায্য নিতে পারবো। কেমন সাহায্য করবো আমরা তাকে? সে যাতে আর কখনোই খুন না করে। যারা অপরাধ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে, আইন তাদেরকে শাস্তি দিবে। এটা সে মানবে না কখনোই, তবে আমি বলে দেখতে পারি সে কি বলে। আগে শাওনের সাথে কথা বলে নিই। সে যদি রাজি থাকে তাহলে মাফিয়া কিং কে তাকে রাজি করার কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কথা বলেন। ইমতিয়াজ ফোন দিল শাওনকে। বেশ কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে শাওন ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার ইমতিয়াজ আহমেদ, হঠাৎ আমাকে ফোন করলেন যে? কোনো সাহায্য করতে হবে নাকি আপনাদের? না, কোনো সাহায্য করতে হবে না, তবে আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই। আপনার কথা বুঝলাম না ইমতিয়াজ আহমেদ, কি বলতে চাইতেছেন সরাসরি বলেন তো। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা আমি পছন্দ করি না। আমি বলছিলাম কি, আপনারা যদি মিশন করেন তাদেরকে না মেরে আমাদের হাতে তুলে দিলে ভালো হতো। আইনে তাদেরকে শাস্তি দিব। আর আপনারা কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন? আমরা কেন শাস্তি দিতেছি এটা আমাদের ভাই জানে, আমি কিছুই জানি না। আপনার দরকার হলে আমাদের ভাইকে বলতে পারেন এই কথা। ঠিক আছে, তোমার ভাইকে বলো ঢাকায় আসার জন্য, তখন না হয় একসাথে বসে কথা বলবো। ঠিক আছে, তাহলে এখন রাখলাম, আমি পরে কথা হবে। শাওন ফোনটা কেটে দিল। এদিকে ইমতিয়াজ চিন্তায় পড়ে গেল মাফিয়া কিং কে তাকে ফোন দেবে কি না দেবে। বেশিক্ষণ চিন্তা ভাবনা করে ইমতিয়াজ আহমেদ ফোন দিয়ে দিল মেঘের ফোনে। একবার রিং হতেই মেঘ ফোনটা রিসিভ করলো। কানের কাছে নিতেই ওই পাশ থেকে সালাম দিয়ে ইমতিয়াজ আহমেদ বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, আমি সিআইডি অফিসার ইমতিয়াজ আহমেদ বলছিলাম। আপনাদের সাথে কিছু কথা ছিল, আপনি যদি আসতেন খুব ভালো হতো। কি কথা ফোনেই বলেন? সামনাসামনি বললে আরো বেশি ভালো হতো। ঠিক আছে, 2 দিন পর আমি ঢাকা যাব, তখন না হয় দেখা করব। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখি। মেঘ ফোনটা কেটে দিল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই তার মা জিজ্ঞেস করতে লাগলো, কি রে মেঘ, কোথাও যাবি নাকি? আম্মু ঢাকা যাব, একটু 2 দিন পর আবার চলে আসব। তোর বিয়ে ঠিক করেছি খাদিজার সাথে। কিন্তু মা? কোনো কিন্তু না, আমি যেটা ঠিক করেছি এটাই হবে। তুই আসার পর তোর বিয়ে দিব আমরা সবাই। ঠিক আছে আম্মু, আমি রাজি আছি, এখন তাহলে গেলাম। মেঘ খাবার খেয়ে চলে আসলো বাস কাউন্টারে। ঢাকার একটা টিকিট কেটে নিল। কিছুক্ষণ বসতে একটা বাস চলে আসলো। মেঘ বাসে উঠতেই দেখে একটা সিট ফাঁকা, পাশে একজন লোক বসা, মুখে মাস্ক পরা। মেঘ বাদাম খাচ্ছে। এমন সময় লোকটা মেঘের হাত থেকে বাদাম নিয়ে খেতে লাগলো। এটা দেখে মেঘ একবার লোকটার দিকে তাকাচ্ছে, আরেকবার লোকটার
আংটিটার দিকে তাকাচ্ছে। মেঘ আস্তে আস্তে করে লোকটার মাস্ক খুলে দিতেই দেখতে পেল তার আব্বু বসে আছে। আব্বু তুমি কোথায় যাইতেছো? আমি তোর সাথে যাইতেছি। আমি দেখতে চাই তুই কোথায় যাস আর কোথায় কি কাজ করিস। আমি সব দেখতে চাই। আব্বু আজকে তোমাকে সব বলবো, সব দেখাবো, তোমার কাছে কিছুই লুকাবো না। আমি সব দেখতে চাই। মেঘ আর বাবাকে কথা বলতে বলতে বাদাম খাচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বাস আসলো। ঢাকায় মেঘ আর তার আব্বু বাস কাউন্টারে নেমে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ সিরিয়াল ধরে একে একে 15টা গাড়ি আসলো। 8 নম্বর গাড়িটা এসে মেঘের সামনে থামতেই মেঘ তার বাবাকে নিয়ে উঠে গেল গাড়িতে। মেঘ, এই সকল গাড়িগুলো কার আর আমাদের কোথায় নিয়ে যাইতেছিস? আব্বু এইসব গাড়িগুলো আমার। বাহিরে গাড়ির স্টিকারগুলো দেখতে পেয়েছো? এইগুলো তো সব মাফিয়া কিং কেকে তার গাড়ি। আমি সেই মাফিয়া কিং কেকে। এই ঢাকা শহরের যতগুলো এতিমখানা আছে সবগুলো এতিমখানা আমার। আর সামনে কয়েকটা বস্তি দেখতে পাবে, ওইগুলো আমার। তাদেরকে থাকতে দিয়েছি। সব বুঝলাম, কিন্তু তুই এত বড় মাফিয়া কিং হলি কি করে আমি জানতে চাই। সব বলবো, গাড়িটা গিয়ে থামুক। এরপর মেঘের সকল গাড়িগুলো বড় একটা রাজপ্রাসাদের মতো একটা বাড়িতে ঢুকলো। মেঘ তার বাবাকে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। আস্তে আস্তে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। এইদিকে আদিল আর হাসান বাইরে দাঁড়িয়ে আছে আর শাওনকে বলতেছে, শাওন ভাই, আমরা একটু আমাদের বসকে দেখব, প্লিজ আপনি ব্যবস্থা করে দেন দেখার জন্য। আরে এত পাগল হইও না, দেখতে পারবে। একটু পর আমরা সবাই ভেতরে যাব, তখন সবাই দেখতে পারবে। বেশ কিছুক্ষণ পর সবাই ভেতরে চলে গেল। এইদিকে মেঘ আর তার বাবা বসে আছে সোফায়। মেঘকে দেখে আদিল আর হাসান তো অবাক। মেঘ, তুই এখানে? আমি এইখানে। আয় আয়, আমি তোদের মাফিয়া বস কে। আমাকে দেখার জন্য আগ্রহ ছিল না তোদের? এখন দেখে নিয়েছিস তো? দেখে নিয়েছি ভাই। শাওন, ওরা এসেছে নাকি? জি ভাই, সবাই বাইরে বসে আছে, তাদেরকে ডাক দিব নাকি? ভিতরে নিয়ে আসো ডাক দিয়ে। শাওন সিআইডি অফিসারদের ভিতরে নিয়ে আসলো। এদিকে মেঘ বসে আছে সোফায়। ইমতিয়াজ তার সকল টিমকে নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই আপনি যদি বলেন আমরা তাহলে আপনাকে বলতে পারি। এখন দাঁড়িয়ে আছেন কেন? সোফায় বসে বলেন। আরে মিস খাদিজা, আমার হবু বউ, দাঁড়িয়ে না থেকে আপনার টিমকে নিয়ে বসে পড়েন। আমার মুখে এমন কথা শুনে সবাই খাদিজার দিকে চোখ বড় বড় করে তাকালো। এই দিকে খাদিজা তো হ্যাবলা কান্তার মতো দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ আহমেদ বলা শুরু করলো, ভাই আপনি যদি মিশন করেন, ওই মিশনে কাউকে না মেরে তাদেরকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দিব। বাহ বাহ, এখন আমার সামনে আইন শিখাতে এসেছেন তাই না? মনে আছে 5 বছর আগের ঘটনা? একটা মেয়েকে রাস্তার মধ্যে পুলিশের সামনে ধর্ষণ করেছে। সে তো মাত্র 15 বছরের বাচ্চা মেয়ে ছিল। তাকে যে এতজন ধর্ষণ করেছে, তাদের শাস্তি হয়েছে? শাস্তি হয় নাই। আমি যখন তাদেরকে বাধা দিতে যাই তখন আপনাদের পুলিশ প্রশাসন আমাকে আটকে রেখেছিল আর বলেছিল যে এইখানে যা হচ্ছে দেখে যাইতাম আর মজা নিতাম। তাদের কথা শুনে আমার রাগ হয়েছিল অনেক। তখন একজন পুলিশের কাছ থেকে জোর করে একটা রাইফেল নিয়ে সকল পুলিশ প্রশাসনকে মেরে ফেলি। সাথে যারা ওই মেয়েটাকে ধর্ষণ করেছিল তাদেরকেও মেরে ফেলি। তখন থেকে সবাই আমাকে একটু একটু ভয় পেতে শুরু করে আর আমি আস্তে আস্তে হয়ে উঠি সন্ত্রাসী। এই এলাকার যত মাস্তান ছিল তখন সবাই আমার দলে যোগ দেয়। আস্তে আস্তে আমি এই গ্যাংটাকে অনেক বড় করি। এই ঢাকা শহর থেকে আমি সকল মাস্তান আর পাচারকারীদের ধরে ধরে মারতে শুরু করি। গরিবকে সাহায্য করতে করতে একসময় আমি হয়ে উঠি একজন মাফিয়া কিং। আরও অনেক কিছু আছে, আমি আর সেই সব বলতে চাই না, শর্টকাটে বলে দিলাম আপনাদের। এখন আপনারা বলেন, তাদেরকে আপনারা কি শাস্তি দিবেন নাকি আমি দিব? ভাই আমার মনে হয় তাদেরকে এখন একটা চান্স দিয়ে দেই। যদি ঠিক মতো শাস্তি দেই তাহলে তো দিলই, আর না হলে তাদের সাথে এই সকল সিআইডি অফিসারদেরও ফোন করব, রাস্তায় ফেলে ফেলে। ইমতিয়াজ আহমেদ শুনতে পেরেছে তো আমার ডান হাত কি বলেছে? শুনতে পেয়েছি। আপনারা যা শাস্তি দিবেন আমরা তখন তা মাথা বেঁধে নিব। আর একটা কথা ছিল। আবার কি কথা? খাদিজাকে বিয়ে করতেছেন কবে? কালকে রাতে করব বিয়ে, আপনারা সবাই চলে আইসেন। ঠিক আছে ভাই। মেঘ তার বাবাকে নিয়ে ওইখানে আরো কিছুক্ষণ থেকে তাদের গাড়িগুলো নিয়ে চলে এলেন বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। মেঘ খাবার টেবিলে বসতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠলো। তোমরা বসে পড়েছো, বসে থাকো।
আমি দেখে আসতেছি কে এসেছে। এই বলে চলে আসলাম দরজা খুলতে। দরজাটা খোলার সাথে সাথে দেখতে পেলাম খালামণি, খালু আর খাদিজা দাঁড়িয়ে আছে, সাথে একজন মুরব্বি দাঁড়িয়ে আছে। তাদের দেখে ভিতরে আসতে বললাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় কাজী বলতে লাগলো, আনোয়ার সাহেব, আমার তো দেরি হয়ে যাইতেছে, আরেক জায়গায় গিয়ে পড়াতে যাব, আমাদেরটা শেষ করে। আপনি বিয়ের কাজ শুরু করতে পারেন। কাজী বিয়ের কাজ শুরু করে দিল। খাদিজা 3বার কবুল বলতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। এবার মেঘ 3বার কবুল বলতেই আলহামদুলিল্লাহ বলল। দেখতে দেখতে তাদের বিয়েটা হয়ে গেল। রাত 1টা মেঘ চলে আসলো তার রুমে, বিছানায় শুয়ে আছে। এমন সময় খাদিজা দরজাটা লাগিয়ে এসে মেঘের উপর শুয়ে পড়ল। এই কি করতেছো? এত জায়গা থাকতে আমার উপরে এসে শুয়ে পড়তেছো কেন? খালাতো ভাই, তোকে তো পাইলাম, আবার তোর মতো মাফিয়ার বউ হইলাম। এখন সব পাওয়ার আমার হাতে থাকবে। আমি উঠতে বলে তুই উঠবি, বসতে বলে তুই বসবি। আইসে জমিদারের বেটা, তার কথাই নাকি আমাকে উঠতে হবে, বসতে হবে। যা ভাগ এইখান থেকে। এটা দেখেছিস? গুলি করে দেবো কিন্তু একদম। গুলি কর দেখি, তোর পিস্তল থেকে বুলেট বের হয় কি করে? খাদিজা ট্রিগারে চাপ দিতেই সামান্য একটা শব্দ হলো, কিন্তু গুলি বের হলো না। এটা দেখে আমি হাসতে লাগলাম। হা হা হা, দেখেছো, তোমার পিস্তল থেকে গুলি বের হলো না। বের হয়ে যেতে কি হয়েছে? আজকে আমি তাকে ধর্ষণ করব, যেইভাবে ইচ্ছা সেইভাবে ধর্ষণ করব। তুই আমাকে বাধা দিবি না, মিস্টার মাফিয়া কিং কেকে। ঠিক আছে, বাধা দিব না, আমাকে ধর্ষণ করো। এটা বলতেই খাদিজা আমাকে ধর্ষণ করতে লাগলো। অবশেষে কিনা বাসরাতে মেয়ের বদলে ছেলে ধর্ষণ হলো। ছি ছি ছি, দুঃখের কথা কার কাছে বলবো পাঠক পাঠিকারা। আপনাদের ভাবি আমাকে ধর্ষণ করতে থাকুক, ততক্ষণ আপনারা বিদায় নেন। আজকের মতো গল্প এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।